সংলাপের পর জুলাই চার্টারে সই করবে রাজনৈতিক দলগুলো, বললেন প্রধান উপদেষ্টা। 2 ধাপে বাস্তবায়নের আশা। 26 মার্চ যাচ্ছেন চীনে। নির্বাচনের জন্য এখনই প্রস্তুত নয় বাংলাদেশ। রয়টার্সকে নাহিদ ইসলাম বললেন, বর্তমান সংবিধানের উপর আস্থা নেই জনগণের। এবার স্বাধীনতা পদক পাচ্ছেন 8 বিশিষ্ট ব্যক্তি। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি। আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কারো অভিযানের এখতিয়ার নেই, সাফ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মব দমনে কঠোর হবে সরকার। অর্থ পাচার মামলায় খালাস পেলেন তারেক রহমান সহ সব আসামি। রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যেই মামলা, বললেন আইনজীবী। দোষ সাব্যস্তে গিয়াসউদ্দিন আল মামুন সাহেবকে এই মামলায় খালাস দিয়েছেন এবং তারেক রহমান সাহেবও এই রায়ের বেনিফিট পাবেন, অর্থাৎ আমরা বলতে পারি যে উনিও এই মামলায় নির্দোষ সাব্যস্তে খালাস হয়েছেন। এনআইডিইসির অধীনে রাখার দাবিতে স্মারকলিপি অবস্থান কর্মসূচি চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানালেন সিএসি। এবং কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম উদ্বোধন। আগ্রাসন বিরোধী সংগ্রামের চেইন আবরার, বলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ। দর্শক, আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায় শুনছিলেন শিরোনামগুলো। আপনাদের সঙ্গে রয়েছে আমি তানসিয়া জ্যোতি। সংলাপের পর রাজনৈতিক দলগুলো জুলাই চার্টার স্বাক্ষর করবে। এর একটি অংশ বর্তমান সরকার ও বাকি অংশ রাজনৈতিক সরকার বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্ট ও নির্বাহী পরিচালক সাবেক মার্কিন কূটনীতিক উইলিয়াম বি মাইলাম এবং জন ড্যানিলোভিচ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাতে এলে তিনি একথা বলেন। ঘণ্টাব্যাপী বৈঠকে প্রধান উপদেষ্টা জানান, যদি রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে সীমিত সংস্কারে সম্মত হয় তাহলে ভোট ডিসেম্বরেই হতে পারে, অন্যথায় আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। বৈঠকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক, রোহিঙ্গা সংকট, মিয়ানমারের শরণার্থীদের জন্য কমে আসা আন্তর্জাতিক সহায়তা, আগের সরকারের সময় লুট হওয়া অর্থ উদ্ধারের প্রচেষ্টা, সার্ক পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েও আলোচনা করেন তারা। প্রথম দ্বিপক্ষীয় সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী 26 মার্চ দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর পাঠানো বিশেষ ফ্লাইটে দেশটির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। সফরে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি প্রেসিডেন্ট জিনপিং এর সঙ্গে ডক্টর ইউনূসের একান্ত বৈঠকের সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে আরও জানাচ্ছেন তাইফুর রহমান তুহিন। আগামী 25 থেকে 28 মার্চ চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠিত হবে বোয়াও ফোরাম অব এশিয়ার সম্মেলন। এতে অংশ নিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানায় চীন। বাংলাদেশ সবুজ সংকেত দিলে চূড়ান্ত হয় সফরটি। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বোয়াও ফোরাম অব এশিয়ার সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি চীনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। 26শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠান শেষে বিকেলে বেইজিংয়ে রওনা হতে পারেন প্রধান উপদেষ্টা। সেক্ষেত্রে চীনের প্রস্তাব অনুযায়ী সে দেশের পাঠানো উড়োজাহাজে প্রধান উপদেষ্টা চীনে যাবেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দুদেশের সম্পর্ক আরও গভীর করায় মনোযোগ দিচ্ছে চীন। দুদেশের সম্পর্কের 5 দশক পূর্তিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের এ সফরের মধ্য দিয়ে বেইজিং তার প্রতিফলন ঘটাতে যাচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। এর আগেও জানুয়ারিতে প্রথম দ্বিপাক্ষিক সফরে চীনে যান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। জননিরাপত্তা উন্নতিতে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার জন্যই এখন নির্বাচন সম্ভব নয়। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, সংবিধান পরিবর্তনের মধ্য দিয়েই সেকেন্ড রিপাবলিক নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ তারা। নীরব দাসের রিপোর্টে আমরা বিস্তারিত জানব।
ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে তার নেতৃত্বাধীন সরকার গেল 7 মাসে জননিরাপত্তা উন্নতি করতে ব্যর্থ হয়েছে বলে দাবি করেন সদ্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এতে সাধারণ নির্বাচন আয়োজন করার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে দাবি করেন তিনি। বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন নাহিদ ইসলাম। গত 7 মাসে আমাদের প্রত্যাশা ছিল সবারই যে ল অ্যান্ড অর্ডারটা স্বাভাবিক হওয়া, আমাদের যে পুলিশিং সিস্টেমটা সেটা একটা স্বল্পমেয়াদী সংস্কারের মধ্যে দিয়ে গিয়ে সক্রিয় হওয়া, সেটার কিছুটা উন্নতি ঘটেছে, কিন্তু আমাদের প্রত্যাশিত জায়গায় বা জননিরাপত্তার জায়গাটা এখনও নিশ্চিত করা যায়নি। এই এখন যে ল অ্যান্ড অর্ডার সিস্টেম বা পুলিশিং ব্যবস্থা, ঠিক এই অবস্থায় কিন্তু আসলে একটা জাতীয় নির্বাচন সম্ভব নয় বাংলাদেশে, আমি মনে করি। শাসন কাঠামোয় পরিবর্তন এনে সেকেন্ড রিপাবলিক গঠনের কথাও বলেন তিনি। জানান এর সূচনা হবে সংবিধান পরিবর্তনের মধ্য দিয়ে। বিদ্যমান সংবিধান, যে বিদ্যমান রিপাবলিক, তার অধীনেই কিন্তু একটা ফ্যাসিজম তৈরি হয়েছে। গত 54 বছর তার অধীনেই বারবার গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে, এবং সর্বশেষ এরকম একটি গণহত্যার মতো ঘটনা সংঘটিত হয়েছে। আমাদের এই সংবিধান কিন্তু আমাদের মানবাধিকার রক্ষা করতে পারে নাই, গুম হয়েছে মানুষ, আমাদের ভোটাধিকার রক্ষা করতে পারে নাই। ফলে সংবিধানের প্রতি জনগণের সেই আস্থা নেই। ফলে আমাদের নতুন করে যদি আমরা সেই আস্থা তৈরি করতে চাই, আমাদের সেই সাংবিধানিক ভিত্তি পরিবর্তন আসলে প্রয়োজন। এছাড়া নির্বাচনে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে নাহিদ জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সুযোগ দেওয়া উচিত হবে না। আওয়ামী লীগ ইতিহাসে বারবার গণতন্ত্রকে হত্যা করে ফ্যাসিজম বাকশাল কায়েম করেছে। বাংলাদেশে তাদেরকে আর তৃতীয়বার সুযোগ দেওয়া উচিত নয়, যেহেতু গণতন্ত্রের যে কোর প্রিন্সিপালগুলো সেটার সাথেই তারা আসলে একমত নয়। তারা একটা সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে, ফ্যাসিস্ট সংগঠনে পরিণত হয়েছে। নবগঠিত দল সার্বজনীন রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করছে বলেও জানায় এনসিপি আহ্বায়ক। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কারো অভিযান চালানোর অধিকার নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, মব নিয়ন্ত্রণের পাশাপাশি দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। দুপুরে রাজধানীর পল্টনে টুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, উচ্ছৃঙ্খল না হয়ে মব প্রতিরোধে জনগণকে সচেতন হতে হবে। মহাসড়কে যেসব জায়গায় ডাকাতি হচ্ছে, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সেসব জায়গায় নিরাপত্তা জোরদার করছে। রমজান ও ঈদ ঘিরে ডাকাতি আর ছিনতাই রোধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। দেখবেন যে ইভেন পুলিশের উপরেও আক্রমণ হচ্ছে। এইগুলি ক্ষেত্রে আপনারা জনগণকে একটু সচেতন করতে হবে। জনগণ এত উচ্ছৃঙ্খল হয়ে গেলে কিন্তু অনেক সময় সমস্যা হয়। মানে বাহিনী দিয়ে তো সবসময় কন্ট্রোল করা যায় না। এর ক্ষেত্রে যেমন ধরেন আমাদের ছেলে মেয়েদের কন্ট্রোল করার জন্য মা বাবা তারা একটা বড় ভূমিকা পালন করে, আত্মীয় স্বজন একটা বড় ভূমিকা পালন করে। এই জন্য এই ক্ষেত্রে আপনাদেরও একটা বড় ভূমিকা পালন করতে হবে। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এবার 8 জনকে দেয়া হচ্ছে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা পদক। পদকপ্রাপ্ত সবাই প্রয়াত গুণীজন। পদকের জন্য মনোনীতরা হলেন MAG ওসমানী, ফজলে হাসান আবেদ, জামাল নজরুল ইসলাম, আজম খান, বদরুদ্দিন উমর, আল মাহমুদ, নভের আহমেদ ও আবরার ফাহাদ। আরও জানাচ্ছেন আপন অপু। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য দেয়া হয় দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা পদক। নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ স্বাধীনতা পদক 2025 পেতে যাচ্ছেন 8 ব্যক্তি। তবে এবার সবাই পাবেন মরণোত্তর স্বাধীনতা পদক। পদকের জন্য মনোনীতরা হলেন MAG ওসমানী, ফজলে হাসান আবেদ, জামাল নজরুল ইসলাম, আজম খান, বদরুদ্দিন ওমর, আল মাহমুদ, নভেরা আহমেদ ও আবরার ফাহাদ। স্বাধীনতা পদক 2025 ভূষিত হলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি সর্বাধিনায়ক মোহাম্মদ আতাউল গনি ওসমানী, যিনি জেনারেল MAG ওসমানী নামে অধিক পরিচিত। বদরুদ্দিন মোহাম্মদ ওমর ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদী লেনিনবাদী নেতা। তার রচিত পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি গ্রন্থটি ইতিহাস রচনায় পথিকৃৎ হিসেবে পরিচিত।
আজম খান, যাকে বাংলাদেশের পপ ও ব্যান্ড সঙ্গীতের একজন অগ্রপথিক বা গুরু হিসেবে গণ্য করা হয়। সঙ্গীতে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে মরণোত্তর দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21 পদকে ভূষিত করে, আর এবার পেলেন সর্বোচ্চ স্বাধীনতা পদক। স্যার ফজলে হাসান আবেদ বাংলাদেশী সমাজকর্মী এবং বিশ্বের অন্যতম বৃহৎ বেসরকারি সংগঠন ব্রাকের প্রতিষ্ঠাতা। তার অসামান্য অবদানের জন্য এবার তিনি ভূষিত হলেন স্বাধীনতা পদকে। নবের আহমেদ বাংলাদেশী ভাস্কর, তাকে বাংলাদেশের আধুনিক ভাস্কর্য শিল্পের অন্যতম অগ্রদূত এবং 20 শতাব্দীর প্রথম বাংলাদেশী আধুনিক ভাস্কর বলা হয়। 1997 সালে বাংলাদেশ সরকার তাকে 21 পদক প্রদান করে। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদ, যিনি একাধারে ছিলেন কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, শিশু সাহিত্যিক এবং সাংবাদিক। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে প্রবাসী সরকারের দায়িত্ব পালন করেন। জামাল নজরুল ইসলাম মহাবিশ্বের উদ্ভব ও পরিণতি বিষয়ে মৌলিক গবেষণার জন্য বিশেষভাবে খ্যাত। 1983 সালে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস কর্তৃক প্রকাশিত দি আল্টিমেট ফেট অব দি ইউনিভার্স তার একটি সুবিখ্যাত গবেষণা গ্রন্থ। 2019 সালের 6 অক্টোবর বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের কর্মীরা হত্যা করে। এই ঘটনাটি দেশব্যাপী ক্ষোভের জন্ম দেয় এবং ক্যাম্পাসে ক্যাম্পাসে সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। পরবর্তীতে আবরার আগ্রাসন বিরোধী ছাত্র সংগ্রামের প্রতীক হয়ে ওঠেন। স্বাধীনতা দিবস উপলক্ষে 1977 সাল থেকে প্রতি বছর দেয়া হয় স্বাধীনতা পুরস্কার। স্বাধীনতা পুরস্কারের ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে 5 লাখ টাকা, 18 ক্যারেট মানের 50 গ্রামের স্বর্ণপদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেয়া হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি। 25 ডিসেম্বরে জাতীয় নির্বাচন হবে বলে মনে করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। বলেছেন, দেশে গণতান্ত্রিক সরকার না থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতির যেমন উন্নতি হবে না, তেমনি বিনিয়োগও বাড়বে না, কর্মসংস্থানের ব্যবস্থাও হবে না। বিএনপির কথা শুনলে অন্তর্বর্তী সরকারের কিছু কিছু উপদেষ্টা গোস্বা হয় বলে অভিযোগ দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। বাকিটা জানাচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল রিপন। বৃহস্পতিবার রাজধানীর পল্লবী এলাকায় ইফতার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। উত্তর মহানগরের সভাপতি আমিনুল হক বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়েই সম্ভব দেশকে পরিপূর্ণ স্বৈরাচার মুক্ত করা। নিজের হাতে আইন তুলে নেওয়া বন্ধেও দ্রুত নির্বাচন দরকার বলেন আমিনুল হক। সেই নিজের হাতে আইন তুলে নিয়ে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, এতে প্রমাণ হচ্ছে যে বাংলাদেশে অতি দ্রুত একটি নির্বাচন দরকার। আমাদের একটি গোষ্ঠী তারা সংস্কারের নামে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটি অপচেষ্টা করছে। এদেশের জনগণ এটা কখনোই মেনে নেবে না। নিত্য পণ্যের দামের সিন্ডিকেট এখনো কেন ভাঙা যাচ্ছে না, কেন মব কালচার চলছে, সে প্রশ্ন তোলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির কথা শুনলে করে অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টারা গোস্বা হন, কিন্তু আজকে আমাদের অনেকের রক্তের বিনিময়ে তো আপনারা ক্ষমতায়। মানুষের খাদ্য নিয়ে যে সিন্ডিকেট করেছে এরা সব আওয়ামী দোসরদের, শেখ হাসিনার লোক। এরা আজকে গ্রেপ্তার হয় না কেন? যদি আইনের শাসন কায়েম করা যেত তাহলে এই মব জাস্টিস, এই মব কালচারের তৈরি হতো না। এদিকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর শুটিং ক্লাবে নারী বাণিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেন, জনপ্রতিনিধিত্বের সরকার প্রতিষ্ঠা সবার দায়িত্ব। যারা অন্যায় করছে তাদের বিচার অবশ্যই হইতে হবে এবং বিচারের পথে চলবে। আর নির্বাচন, একটা দেশে গণতান্ত্রিক সরকার যদি না থাকে সেই দেশে না আইন শৃঙ্খলার উন্নতি হবে, না বিনিয়োগ হবে, না কর্মসংস্থান হবে। সরকার বলছে ডিসেম্বরের ভিতরে নির্বাচন হবে, আমরা আশা করি এর থেকে আর বেশি কোনো নড়চড় হবে না। কোনো বিষয়ে জনগণের ম্যান্ডেট পেলেই শুধুমাত্র রাজনৈতিক দল তা বাস্তবায়ন করতে পারে বলেও মন্তব্য করেন আব্দুল আওয়াল মিন্টু। তাহলে তারা ওই ম্যান্ডেট অনুযায়ী কাজ করবেন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে সিঙ্গাপুরে অর্থ পাচারের মামলা থেকে বেকসুর খালাস দিয়েছেন আপিল বিভাগ। মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে আইনজীবীরা জানান, প্রধান আসামি খালাস পাওয়ায় সহযোগী আসামি হিসেবে তারেক রহমানও খালাসের সুবিধা পেয়েছেন। বাকিরা জানাচ্ছেন সাবরিনা মজুমদার।
2009 সালের দুর্নীতি দমন কমিশনের করা অর্থ পাচারের মামলায় 2013 সালের 17 নভেম্বর তারেক রহমানকে খালাস এবং গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের কারাদণ্ডাদেশ দেয় বিচারিক আদালত। পরে খালাসের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুদক। হাইকোর্ট তারেক রহমানের খালাসের রায় বাতিল করে মামুনের সাজা বহাল রাখেন। লন্ডনে অবস্থান করায় রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাননি তারেক রহমান। তবে আইনি লড়াই চালিয়ে গেছেন গিয়াসউদ্দিন আল মামুন। বৃহস্পতিবার যার রায় দেন আপিল বিভাগ। আজকে অ্যাপেলেট ডিভিশনের ফুল কোর্ট প্রিজাইডেড বাই অনারেবল চিফ জাস্টিস এবং উনি আমাদেরকে নির্দোষ সাব্যস্তে গিয়াসউদ্দিন আল মামুন সাহেবকে এই মামলায় খালাস দিয়েছেন। প্রধান আসামি খালাস পাওয়ায় সহযোগী আসামি তারেক রহমানও খালাসের সুবিধা পেয়েছেন বলে জানান আইনজীবীরা। 2002 সালের একটা রিপিলড আইনে এই মামলাটা করা হয়েছিল এবং তারেক রহমান সাহেবের বিরুদ্ধে কোনো অভিযোগই নাই। ক্রেডিট কার্ড এর মাধ্যমে টাকা খরচ করলে যে মানি লন্ডারিং হবে, দ্যাট ইজ অ্যান আনহার্ড অফ প্রপোজিশন ইন দ্য লিগাল এরিনা, যার ফলে অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ পুঙ্খানুপুঙ্খানু বিচার করে এই মামলায় জনাব তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে এই মামলার দায় হতে অব্যাহতি দিয়েছেন। আর দুদকের আইনজীবী জানান মামলায় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। উভয়কেই 7 বছর করে জেল দিল মানি লন্ডারিং আইনে, আর ওই 40 কোটি টাকা 2 ভাগ করে 20 কোটি করে দিল। সেইটার এগেনস্টে গিয়াসউদ্দিন মামুন এই অনারেবল অ্যাপিলেট ডিভিশনে আপিল করলেন। এই আপিলে আজকে যেটা রায় হলো, এটা মেনলি বেসিসটা হচ্ছে যে লিগাল ফর্মালিটিস যেগুলো আছে, প্রসিডিউরাল ল, এগুলো সঠিকভাবে ফলো করা হয়নি। এইটা হচ্ছে প্রধান কারণ। এর আগে 2016 সালের 21 জুলাই বিচারিক আদালতের খালাসের রায় বাতিল করে তারেক রহমানকে 7 বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট। একই সঙ্গে 20 কোটি টাকা জরিমানা করা হয়। তবে আপিল বিভাগের এ রায়ে নির্দোষ প্রমাণ হলেন তারেক রহমান। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখতে আগামী বুধবারের মধ্যে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়া হলে বৃহস্পতিবার থেকে কঠোর কর্মসূচির হুমকি দিয়েছে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। এ ব্যাপারে প্রধান সিইসি জানিয়েছেন, সরকার এমন কোনো সিদ্ধান্ত নেবে না যাতে সামনের জাতীয় নির্বাচনে ব্যাঘাত সৃষ্টি হতে পারে। শিলু রায়ের রিপোর্টে বিস্তারিত। এনআইডি পরিষেবা ইসির আওতায় রাখতে এভাবে স্লোগান দিতে থাকে নির্বাচন কমিশন সচিবালয় উইংসের কর্মকর্তা কর্মচারীরা। এই সময় তারা প্রধান নির্বাচন কমিশনারের কক্ষের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন ভবনে অবস্থানরতরা বিভিন্ন বিষয়ে অভিযোগ জানান। এনআইডি সেবা কমিশনের বাইরে গেলে নির্বাচন হুমকির মুখে পড়তে পারে। নির্বাচন কমিশনে এনআইডি থাকবে, না থাকলে কি হবে সেটা আমরা বলেছি, এবং গত 17 বছর যাবৎ যেখানে এনআইডি সার্ভিসে কোনো রকম সমস্যা হয়নি, আজকে কি এমন পরিবেশ পরিস্থিতির উদ্ভব হলো যে এনআইডি সার্ভিসটা আজকে আলাদা করার প্রয়োজন হলো। কমিশন তার সাংবিধানিক দায়িত্ব পালনের জন্যই কিন্তু এই এনআইডি এবং ভোটার তালিকা এটাকে আলাদা করার সুযোগ নেই, এই দুটো একসাথেই থাকবে, এটা কমিশনও বিশ্বাস করেন। এবং আপনারা ইতিমধ্যে শুনেছেন মাননীয় প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে এই সর্বসম্মতিক্রমে কমিশনও সিদ্ধান্ত নিয়েছেন যে আসলে এনআইডি এখানেই থাকা উচিত। এই সময় পরিস্থিতি স্বাভাবিক করতে অবস্থানরতদের আশ্বস্ত করেন সিএসি এএমএম নাসির উদ্দিন। বলেন, এনআইডি সেবা কমিশনের বাইরে যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের থেকে এখনো হয়নি। শীঘ্রই কমিশনের অবস্থা লিখিত পাঠানো হবে। আমরা আমাদের অবস্থান যে আমরা মৌখিকভাবে আমি তো প্রেসের কাছেও জানিয়েছি এটা, প্লাস আমাদের অবস্থান আমরা লিখিতভাবে সরকারকে জানাবো। এবং সরকার, আমি বিশ্বাস করি যে এগুলো আপনাদের যে উদ্বেগ, যে এখন আপনাদের যে কনসার্ন যেটা সৃষ্টি হয়েছে, এটা আমরা সরকারকে জানাবো। এবং আমি বিশ্বাস করি আপনাদের এই যে আমাদের যে মতামত, এগুলোকে গুরুত্ব দিয়ে সরকার একটা বাস্তব সবকিছু পরিস্থিতি সবকিছু বিবেচনায় নিয়ে একটা সুচিন্তিত সিদ্ধান্ত সরকার নেবে বলে আমি বিশ্বাস করি। 12 মার্চের মধ্যে এর সুনির্দিষ্ট সমাধান না হলে আগামী 13 মার্চ দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করবে সংগঠনটি। এই সময় দ্রুত পদক্ষেপ না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এর আগে একই দাবিতে মঙ্গলবার কমিশনের সাথে সভা করে সংগঠনটি। শিউরি রায়, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সন্ধ্যা।
আসন্ন ঈদ যাত্রা নিরাপদ করতে 15 রমজান থেকে রাতে স্পিডবোট ও বাল্কহেড চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়। সেই সঙ্গে নির্ধারিত ভাড়ার বেশি নিলে লঞ্চের রুট পারমিট বাতিলেরও হুঁশিয়ারি দিয়েছেন নৌ উপদেষ্টা। এদিকে গুলিস্তান থেকে সদরঘাটে যাত্রীদের পৌঁছতে যানজটমুক্ত পরিবেশ নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট, জানাচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে প্রতি বছরই রাজধানী ছাড়ে লাখো মানুষ। এ সময় সড়কপথের পাশাপাশি নৌপথেও বাড়ে যাত্রীচাপ। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে ও যাত্রী দুর্ভোগ এড়াতে বেশ কিছু সিদ্ধান্ত নিচ্ছে নৌপরিবহন মন্ত্রণালয়। বৃহস্পতিবার সচিবালয়ে নৌযান মালিক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে প্রস্তুতি সভায় নৌ উপদেষ্টা জানান, 15 রমজান থেকে রাতে স্পিড বোট ও বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। সেই সঙ্গে রাজধানীর 0 পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়ক উন্মুক্ত রাখতে হবে। যত্রতত্র বাস দাঁড়ালেই নেওয়া হবে ব্যবস্থা। 15 রমজান থেকে এই যা যা বলা হয়েছে এগুলো কার্যকর শুরু হবে। স্পিড বোট চলবে না, বাল্কহেড রাতে চলবে না, এবং একটা লঞ্চ আরেকটা লঞ্চের সাথে রেস করবে না। 0 পয়েন্ট থেকে সদরঘাট এই রাস্তা উন্মুক্ত রাখতে হবে। যত্রতত্র বাস, 3টা বাস একসাথে দাঁড়িয়ে বন্ধ করতে পারবে না। এ সময় লঞ্চ ছাড়ার ক্ষেত্রে কোনো সিরিয়াল ব্রেক করা যাবে না জানিয়ে উপদেষ্টা জানান, নির্ধারিত ভাড়ার বেশি নিলে ওই লঞ্চের রুট পারমিট বাতিল করা হবে। কোনো সিরিয়াল ব্রেক করা যাবে না, এবং সিরিয়াল ব্রেক করা আমি মুখে মুখে বলছি না, শুধু সিরিয়াল ব্রেক করলে ওনারা এখানে মালিক সমিতির আছেন লোকজন, ওনাদের সামনে বলা হয়েছে যে ওই লঞ্চের এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে, দরকার হলে তার লাইসেন্স সাসপেন্ড করব। ওই নির্ধারিত ভাড়া ঈদের দিন বা ঈদের এই 15 তারিখ থেকে নির্ধারিত ভাড়া হবে, ওটা ওনারা আজকের থেকে বা কালকের থেকে টাঙিয়ে রাখবেন। এ সময় লঞ্চে কোনো বাহিনী অহেতুক তল্লাশি করলে তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। বলেন, নিরাপদ যাত্রা নিশ্চিতে পুলিশ, কোস্টগার্ড, নেভি সহ সব বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। পরিবেশ রক্ষায় সুনির্দিষ্ট পরিকল্পনা নেয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছাত্র জনতার আন্দোলনে যারা পৈশাচিকতা চালিয়েছে তাদের গ্রেফতারের কথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। আর মব সৃষ্টির মাধ্যমে অপকর্মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন আইজিপি। বৃহস্পতিবার রংপুরে এক কর্মশালায় এসব কথা বলেন তারা। সহকর্মী রফিকুল ইসলামের প্রতিবেদনে আমরা বিস্তারিত জানব। বৃহস্পতিবার দুপুরে রংপুরে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশ রক্ষার উপর গুরুত্বারোপ সহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। অংশ নেন সরকার ও প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। অনুষ্ঠান শেষে আইজিপি বলেন, মব সৃষ্টি করে যারা অপকর্ম করছে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যখনই আমরা পুলিশ খবর পাচ্ছি তখনই আমরা যাচ্ছি, গিয়ে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছি। এখন এখানে এর সুযোগে আপনার ছাত্র জনতার নাম দিয়ে অনেক অপরাধীও এই কাজটা করছে, যেটা গুলশানের বেলা আমরা দেখছি। অ্যাটর্নি জেনারেল বলেন, গেল 16 বছরের ঐতিহ্যবাদী সরকারকে প্রতিষ্ঠিত করতে রায় দিয়েছেন বিচারকরা। এই সংস্কৃতিতে বাংলাদেশকে আর ফিরিয়ে নেওয়া যাবে না। একটি ভালো বাংলাদেশ উপহার দিন, একটি স্বপ্নের বাংলাদেশ উপহার দিন, যেখানে আপনার সন্তান বড় হওয়ার পরে আপনার পাশে থাকতে চাইবে, আপনার সাথে থাকতে চাইবে। বিদেশের মাটিতে বছরের পর বছর হাড় ভাঙা পরিশ্রম করে তাদেরকে যাতে কাটাতে না হয়, সেই পরিবেশ, সেই বাংলাদেশ প্রতিষ্ঠায় আপনারা সহযোগিতা করুন। স্বৈরাচার হঠাতে বীর সন্তানদের উপর যারা পৈশাচিকতা চালিয়েছে তাদের গ্রেফতারের কথা জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, অপরাধী পুলিশ কর্মকর্তাদের ধরা হবে, গোটা পুলিশ বাহিনীকে নয়। আমাদের বীর সন্তানদের উপরে যে পৈশাচিক আক্রমণ চালানো হয়েছে, অতি উৎসাহী হয়ে শুধুমাত্র শেখ হাসিনা বা ঊর্ধ্বতনদের নেক নজরে পড়ার জন্য যারা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, সেই সমস্ত সকল রাঘব বোয়ালকে আমরা ধরব। আমাদের টার্গেট হচ্ছে সত্যিকারের পারপিট্রেটর, গোটা পুলিশ বাহিনী নয়। কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে পলিথিন ও হর্ন বন্ধ এবং জলবায়ু ও পরিবেশ বাঁচাতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শব্দ দূষণ
পলিথিন দূষণের ব্যাপারে আপনাদের সুনির্দিষ্ট কর্মসূচি দেখতে পেলে আমরা খুশি হব। এটা আপনাদেরকে নিতে হবে, কারণ এই হর্নের আওয়াজ আসলে কোনোভাবেই সহ্য করা যায় না। এ সময় অবৈধ ইটভাটা বন্ধে কোনো সহানুভূতি দেখানোর সুযোগ নেই বলেও মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। দেখছেন সংবাদ সন্ধ্যা। 2016 সালে দেশের বিভিন্ন স্থান থেকে ইসলামী মনোভাবাপন্ন 9 জন ব্যক্তিকে গ্রেফতারের পর রাজধানীর মিরপুরে জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে গুলি করে হত্যার দায়ে সাবেক আইজিপি AKM শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও তৎকালীন মিরপুরের ডিসি জসিম উদ্দিন মোল্লাকে 24 মার্চ হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 7 মে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আইন শৃঙ্খলা বাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্ররোচনায় 9 জন ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। আসামিরা বিগত সরকারের আমলে বিভিন্ন গুম হত্যার ঘটনায় গ্রেফতার হয়েছেন। নারায়ণগঞ্জ ব্রাহ্মণদী ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান লাখ মিয়া ও তার স্ত্রীর বিরুদ্ধে 63টি ব্যাংক হিসেবে 14,500 কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন ও 69 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের সত্যতা পাওয়ায় মামলা করেছে দুদক। এদিন দুর্নীতির অভিযোগে সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি দম্পতির বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী ফজলে আদিত্য। নারায়ণগঞ্জ 2500-এর ব্রাহ্মণদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লাখ মিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে নারায়ণগঞ্জ সহ পার্শ্ববর্তী এলাকায় বহু জমি জোরপূর্বক দখলই ছিল তার কাজ। অভিযোগ রয়েছে সেই সব জমি ছাড়িয়ে নিতে নেওয়া হতো ভুক্তভোগীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা। আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও নারায়ণগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণকারী এই লাখ মিয়া বনে যান 1000 কোটি টাকার মালিক এবং নারায়ণগঞ্জের 2500-এর অঘোষিত সম্রাট। লাখ মিয়ার 63 ব্যাংক হিসেবে প্রায় 14,500 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন ও 69 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনে লাখ মিয়া ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে নিজ ক্ষমতার অপব্যবহার পূর্বক ঘুষ ও দুর্নীতির মাধ্যমে 55 কোটি 23 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা এবং তার নামেও 49টি ব্যাংক হিসাবে 14,376 কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তরের অপরাধে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। একই দিন সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি দম্পতির প্রায় 10 কোটি টাকার অবৈধ সম্পদ এবং 11 ব্যাংক হিসেবে 29 কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। টিপু মুন্সি প্রাক্তন মন্ত্রী, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় 32 কোটি 18 লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন এবং অসাধু উপায়ে অর্জিত সম্পদ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর অপরাধ অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। বিগত সময়ে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে নতুন কমিশন এখন পর্যন্ত তাদের কাউকে দায়মুক্ত দেয়নি বলে জানান দুদক মহাপরিচালক। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সন্ধ্যা।